এটা হচ্ছে একটা মডেল বোম, যেটা বর্ধিত আকারে এখানে মডেল করে রাখা হয়েছে। এই হচ্ছে ফাঁসির মঞ্চ। কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবে। আজকে আমরা আবার চলে এসেছি আলিপুর যে জেল মিউজিয়াম আছে সেখানে। আজকে প্রচণ্ড রোদ্দুর, হঠাৎ করেই এসেছি, কোনো ঠিক ছিল না। তো এখন আমরা ঢুকছি জেল মিউজিয়ামে। এখানে ব্যাগ ট্যাগগুলো চেকিং হচ্ছে। এর আগেও আমার একটা ভিডিও আছে জেল মিউজিয়ামের। এর উপরটা হচ্ছে কফি হাউসের একটা ব্রাঞ্চ আছে, এই উপরটা বলছিলাম কফি হাউসের একটা ব্রাঞ্চ আছে। এই যে এটা কফি হাউসের ব্রাঞ্চ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কারারই লৌহ কপাট গানটা এখানে লোহার ফলকে লেখা রয়েছে। এই ঘন্টাটা 1909 সালে তৈরি। এটা দ্য প্রিজন বেল অফ আলিপুর সেন্ট্রাল জেল, যার ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তো চলো আমরা আপাতত সামনের দিকে এগোই। কোন দিকে? বাঁ দিকে যাবি? এদিকে আমরা যাচ্ছি। এই দিকটা দেখে নে, এদিকে ফাঁসির মঞ্চ টঞ্চ আছে। 7 নম্বরের দিকে যাচ্ছি। এদিকটা ছাওয়া আছে, এদিক দিয়ে চলো। ডান দিকে নেতাজি যেখানে এই জেলে ছিলেন যখন, তার নেতাজি সেল রয়েছে। চিত্তরঞ্জন দাস যখন ছিলেন তার সেল রয়েছে। বিধানচন্দ্র রায়ের সেল রয়েছে। এই বাঁ দিকে রয়েছে, দেখ। হ্যাঁ, বাঁ দিকটা চ। আমাদের জন্য যারা জীবন দিয়েছিল এইখানে তাদের এই হচ্ছে ফাঁসির মঞ্চ। হ্যাঁ ঢোক না, অসুবিধা নেই। না হ্যাঁ, এখানে সবার সেল রয়েছে। তাদের হাজার হাজার স্যাক্রিফাইস, তাদের জীবন স্যাক্রিফাইস, আর আমরা হয়ে গেছি যত। এখানেই একটু ছোট্ট ঘরে তারা থাকতেন, এখানেই তাদের টয়লেটারিজের ব্যবস্থা। ইনি হচ্ছেন দীনেশ গুপ্ত। এই সেলে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন। এখানে বিধানচন্দ্র রায় কয়েক বছর ছিলেন এই রুমটায়। আস্তে আস্তে আমরা দোতলায় উঠি।
এই ছেলে ছিলেন আমাদের পরম প্রিয় নেতাজি এবং চিত্তরঞ্জন দাস। এখানে ছিলেন বিপ্লবী যতীন্দ্রমোহন সেন। এখন আমরা ঢুকছি নেহেরু কক্ষে। দ্বীপান্তরের যাবজ্জীবন যারা বন্দি, দ্বীপান্তরের বন্দি জীবন, চলো সেটাও দেখে নিই। এখানে আন্দামানের একটা প্রিজন লাইফ ক্রিয়েট করা হয়েছে। এখানে কি কি আছে সেগুলো একবার দেখে নাও। চলো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। উপর থেকে পুরো জেল চত্বরটাই খুব সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে একটা মডেল বোম, যেটা বর্ধিত আকারে এখানে মডেল করে রাখা হয়েছে। এখন আমরা ঐতিহাসিক কারাকক্ষতে প্রবেশ করছি। এখানে বন্দিরা কিভাবে থাকতো সেটা ডেসক্রাইব করা আছে। খুব গরম রে। এখানে বিভিন্ন কারাগারের ঘরগুলো এখানে রয়েছে। এখানে সেলগুলোই বিভিন্ন সেল রয়েছে আর কি। এটা আর্ট গ্যালারি লেখা আছে। এটা চলো এখানে ঢুকি। ও এখানে প্রাচীনকালের মুদ্রা এই সমস্তগুলো রাখা আছে। এই যে আনা, 2 আনা, 3 আনা। এটা 1 পয়সা। পাইস বলতো আগেকার দিনে, সেই পাইস হোটেল ছিল না। আর এইটা দেখো, ও দারুণ। মাটির নয়, হ্যাঁ। হ্যাঁ, এগুলো বর্তমান যে প্রেজেন্ট কয়েন সেগুলো। এটা ইন্ডিয়া পোস্ট। ইন্ডিয়া পোস্ট কি রে, 150 বছর পূর্তি উপলক্ষে কোনো কয়েন লঞ্চ করেছিল? এটা মাস্টার কয়েন এখন না, চলো আমরা তাহলে গ্যালারিতে এবার প্রবেশ করি। এসো এসো, এখানে ভালো ঠান্ডা। এসো। যা ঢোকা যাবে? সক্রিয়ভাবে বহু বিপ্লবী কাজ বহু বিপ্লবী
বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীরচর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করা। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছিল, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজে উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম ঘোষ এবং প্রফুল্ল চাঁদ কিংসফোর্ডকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাঁদ আত্মহত্যা করেন। 19 বছর বয়সে ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় সালের 2রা মে 32 নম্বর মুরাইপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আমি এখানে বসে আছি, এখানে 30 জন সাহসী জেলের অন্ধকারে বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থামতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাব হয়েছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মই এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষ ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। নরেন ঘোষের তার সঙ্গে দেখা করতে, তার শরীরে তাকে শেষ করতে হবে। বিচারে কানাডা দত্ত ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলায় রয়েছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস।
এখানে একটা দাঁড়াবার জায়গা আছে, যেখানে দাঁড়ালে আয়নাতে রিফ্লেকশন পড়ে কোন বিপ্লবীর মতো দেখতে সেটা শো করায়। যেমন এই যে মুনিয়া দাঁড়ালো, এখানে মাদাম ভিকাজি কামাজি রুস্তাম বলে একজন ছিলেন না, তার মতো মুনিয়াকে দেখতে লাগছে। এই যে পাপিয়া এই দাঁড়ালো, এদিকে ওর ফেসটাকে ডিটেক্ট করার চেষ্টা করছে। এই রিভার্স কাউন্ট শুরু হয়ে গেল। ওকেও প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো দেখতে লাগছে, এটাই ডিটেক্ট করে পেয়েছে। এই যে কানাইলাল দত্ত এবং সত্যেন বসু। কানাইলাল দত্ত হুগলি জেলার, সত্যেন্দ্রনাথ বসু। হ্যাঁ, চলো আমরা এর পরের জায়গায় প্রবেশ করি। এখানে বলা আছে 5 সেকেন্ড দাঁড়াতে এবং বোতাম টিপতে, এরা টিপেছে। এখন আমরা আরেকটা আর্ট গ্যালারিতে ঢুকছি, চলো ঢোকা যাক। ও, এখানে রাজ্য সরকারের সমস্ত অ্যাওয়ার্ড যা এইসব রাখা আছে, এটা মনে হচ্ছে না ঢুকলেই ভালো হতো। এখানে একটা বন্দুকের বিরাট বড় প্রতিকৃতি রাখা আছে। চলো, না না আলাদা হোস না, একসাথে আয়। চলো, মানে পোস্টার টাইপের করে রাখা। প্রকৃতই উজ্জ্বল। তো এখন আমরা দোতলায় চলে এসেছি গ্যালারির। এটা টাচ করলে সিলেক্ট করা যাচ্ছে নাকি? ওটা রিসাইকেল বিনে তুলে কি করবে? ও, এটা পুরো মানে ওয়েব পেজটাই রয়েছে। চলো যাই হোক, আমরা 201 নম্বর রুমে ঢুকি। মানে যটা স্ক্রিন আমরা দেখলাম সব করে টাচ স্ক্রিন হবে হয়তো, তাই। এই যে সিরাজউদ্দৌলা 76-এর মন্বন্তর। এখানে ইংলিশগুলো খুব সহজ লেখা আছে। হ্যাঁ, বাচ্চারা যাতে পড়তে পারে সেই জন্য মানে ইজি ইংলিশে লেখা। সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, বাঁশের কেল্লা, তিতুমিরের বাঁশের কেল্লা, বাংলা নবজাগরণের প্রতীকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, রামমোহন রায়। এবং তোমরা জানোই যে রামমোহন রায়ের মামা বাড়ি হচ্ছে শ্রীরামপুরে। রাজা রামমোহন রায়।
দেখো ব্যারাকপুর ডাকঘরের কথা এখানে উল্লেখ করেছে। ব্যারাকপুর ডাকঘর, তার অফিসে চোরাগুপ্ত আক্রমণ হতো, গোপন মন্ত্রণালয়, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই ব্যারাকপুরে লর্ড ক্যানিংয়ের ওয়াইফ লেডি ক্যানিং এসেছিলেন, সেখান থেকে লেডি ক্যানিংয়ের নাম থেকে লেডি ক্যানিং মিষ্টির উদ্ভাবন হয়। তো এখন আমরা 202 নাম্বার রুমে ঢুকছি। এই যে রুম নাম্বার 202, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, চিটাগাং। অসাধারণ সব এখানে কোলাজ বানানো আছে। মাস্টারদা সূর্য সেন, কত স্যাক্রিফাইস এদের, আর আমরা কত স্বার্থপর, এরা কত স্যাক্রিফাইস করে গেছে। খুব সম্ভবত এটা বিনয় বাদল দীনেশ, রাইটার্স বিল্ডিংয়ে। আর এই বুড়িবালামের তীরে, বুড়িবালামের যে যুদ্ধ হয়েছিল তার বিবরণী রয়েছে। এটা কোমাগাতামারু যে জাহাজের যে ঘটনাটা ঘটেছিল সেটাও এখানে ডেসক্রাইব করা আছে। আইএনএ মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, এটা এখানে বিরাট চ্যাপ্টার ডেসক্রাইব করা আছে। তোমরা এলে দেখো, অবশ্যই ভালো লাগবে যদি ভারতের স্বাধীনতার ইতিহাস ভালো লেগে থাকে। আমি 203 নাম্বার রুমে আস্তে আস্তে ঢুকি। তো আমরা ঢুকছি রুম নাম্বার 203-এ। আমরা জোড়া বাড়ির মতো একটা জায়গার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দুটো বাড়িকে জুড়েছে এই ব্রিজটা। তো এখন আমরা 204 নম্বর রুমে প্রবেশ করছি। এখানে সেলুলার জেলে বাঙালি যে সমস্ত বিপ্লবী ছিলেন তার ডেসক্রিপশন আছে, এইভাবে তাদের উপর টর্চার করা হতো। এটা পুরোটাই আন্দামানের সেলুলার জেলের এখানে বিবরণীটা রয়েছে। বক্সা ডিটেনশন ক্যাম্প, বক্সা তো জলপাইগুড়িতে যতদূর মনে হচ্ছে। এটা হিজলি ডিটেনশন ক্যাম্প, মানে অ্যাকচুয়ালি এই রুমটাতে যে সমস্ত জায়গায় বিপ্লবীদের স্থানান্তরিত করা হতো সেই সমস্ত জায়গার বিবরণী দেওয়া আছে। এটা হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, সেটাই মেইন বিপ্লবীদের সেখানেই রাখা হতো। তো এখন আমরা একদম লাস্টের দিকেই চলে এসেছি, আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এদিকে খাবারের স্টল আছে, আর এই যে গ্যালারিটা, এখানে স্বাধীনতা সংগ্রামে মহিলাদের কি ভূমিকা ছিল, বাংলার মহিলাদের অবশ্যই। এটা হচ্ছে 207 নম্বর রুম, আমরা এখন এইখানে প্রবেশ করছি। চলো। আমি ওকে বলছিলাম নিবেদিতার বাসভবনটা, যেটা দিদিভাইয়ের কলেজের কাছেই বোধ হয়, সিস্টার নিবেদিতা। আমি হ্যাঁ বলছিলাম, মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরী, সরোজিনী নাথ। আসলে প্রপার না জানা থাকার জন্য না, মানে প্রপারলি না জানার জন্য আমরা মানে বুঝতে পারিনি।
205 নম্বর রুম। এখানে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বোস, দীনেশচন্দ্র গুপ্ত, কানাইলাল দত্ত তাদের যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে হ্যাঁ মানে নরেন্দ্রনাথ গোসাই যে রাজসাক্ষী হয়ে গেছিল তাকে তারা মেরেছিল এবং সেই হিসেবে কিভাবে তাদেরকে কি করা হয়েছিল টোটালটা এখানে দেওয়া আছে। এখানে বিকেলবেলা এলে এই যে জায়ান্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই যে এই স্ক্রিনটাতে সেই শোটা হয়, এই যে গ্যালারি করা আছে। যারা বিকেলে আসবে তোমরা তারা অবশ্যই এই শোটা দেখবে। প্রচুর দাম রে, 7,000 টাকা। আর এই যে দিদিভাই একটা মধু কিনেছে, বিশ্ব বাংলার যে ইয়েগুলো রয়েছে সেটা এখান থেকে, এই যে ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরবনের মধু, সেটা দিদিভাই একটা কিনেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই, আবার দেখা হবে। ভিডিও আজকে এখানেই শেষ করলাম।